সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের গণিত বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং দুটি নমুনা প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই নমুনা প্রশ্নপত্রগুলোর উত্তর এই ভিডিও থেকে দেখে নিই। ওকে, তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে। ওকে, এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো পেতে চাও তাহলে তোমরা সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে নেবে। সেখানে কিন্তু তোমরা এই সমস্ত ভিডিও তার পাশে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো চলো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 5 এর গণিত বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং প্রশ্নপত্রগুলোর উত্তর দেখে নিই। তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসে দেখো 1 থেকে 6 নম্বর পর্যন্ত অধ্যায় যেটা রয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের মধ্যে থাকবে। তো 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। তো প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা তোমাদের সাধারণত 10 নম্বর নেওয়া হয়ে থাকে এবং 20 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। তো এখানে তোমাদের প্রথমে 3টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে 3টি, 3 এর 3 নম্বর, প্রতিটা প্রশ্নের মান এগুলো হচ্ছে 1 নম্বর করে, ঠিক আছে। এরপর দেওয়া থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো হচ্ছে মান 2 নম্বর করে, 2টি লিখতে হবে, 2 2 4 নম্বর, সাধারণত 3টি তোমাদের দেওয়া থাকবে, সেখান থেকে 2টি লিখতে হবে। ওকে, এরপর থাকবে তোমাদের 3 নম্বর মানের প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে, 2টি দেওয়া থাকবে, ঠিক আছে, 2টি দেওয়া থাকবে, যে কোনো একটা লিখতে হবে 3 নম্বর মানের প্রশ্ন। তো তোমাদের এই হচ্ছে 3 আর 4 7 আর 3 10 নম্বরের প্রশ্ন কিন্তু প্রথম ইউনিট টেস্টের জন্য দেওয়া থাকবে এবং সেখানে তোমাদের 20 মিনিট সময় দেওয়া থাকবে, ঠিক আছে। তো চলো এখন আমরা এই নমুনা প্রশ্নপত্রগুলো দেখে নিই কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। তো প্রথমে দেখো আমরা সেট 1 এর একটি প্রশ্নপত্র দেখব। এখানে প্রথমে দেওয়া হয়েছে 1 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, 3 এর 3 নম্বর দেওয়া আছে। তো 1 এর কয়ের দাগে দেওয়া আছে গসাগু এর পুরো নাম লেখো। তো গসাগুর পুরো নাম কি? গসাগুর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওকে, আর যদি বলা হয় লসাগু তাহলে হয় কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে। নেক্সট দেখো ক্ষয়ের দাগে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। এখানে দেওয়া আছে 0 9 1 আর 7 দেওয়া আছে। তো এই অঙ্কগুলো দিয়ে তোমাকে সবথেকে ক্ষুদ্রতম মানে সবথেকে ছোট সংখ্যা তৈরি করতে হবে, ঠিক আছে। তো এখানকার মধ্যে সবথেকে ছোট কোনটা? 0 যদি আমরা আগে দিই, 0 আগে দিলে কিন্তু সেই 0-র কোনো দাম থাকে না, সুতরাং সবথেকে ছোট হচ্ছে আমাদের 1 দিতে হবে, তারপরে দিতে হবে 0, তারপরে ছোট হচ্ছে 7, তো তারপর ছোট 7, তারপরে হচ্ছে 9 দিতে হবে, ঠিক আছে। ক্ষুদ্রতম বললে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে দিতে হবে, আর যদি বৃহত্তম বলে তাহলে কি করতে হবে? বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে, ঠিক আছে। যদি বলতো বৃহত্তম সংখ্যা নির্ণয় করো তাহলে কি করতাম? সব থেকে বড় লিখতাম 9, তারপর লিখতাম 7, তারপরে 1, তারপরে 0, ঠিক আছে, এভাবে। এরপর দেখো গয়ের দাগে কি দেওয়া আছে? স্থানীয় মানে বিস্তার করো। এখানে দেওয়া আছে 605, এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে। তো স্থানীয় মানে কি 6, তো 6 এর পরে যারা সংখ্যা আছে তারা 0 দিতে হবে। তোমরা লিখলাম 6, তারপরে 6 এর পরে দুটো সংখ্যা আছে, দুটো 0 দিতে হবে, তো 600 হয়ে গেল। এরপর যোগ চিহ্ন দিতে হবে, তারপর কি দেওয়া আছে? 0 দেওয়া আছে, ঠিক আছে। এখানে 0-র পর কি দেওয়া আছে? 5, তার মানে দুটো 0 এখানে আমরা বসাতে পারি, অথবা এখানে কিছু না দিলেও চলবে। এরপর হচ্ছে প্লাস দিতে হবে, 5 দিতে হবে, ঠিক আছে। 5-এর পরে কোনো সংখ্যা নেই, তার জন্য কোনো 0 বসবে না, শুধুমাত্র 5টা বসে যাবে, ঠিক আছে। অর্থাৎ এভাবে এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে। 1-এর দাগে আমরা এখানে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, 3টি প্রশ্নের উত্তর আমরা সমাধান করলাম। এরপর দেখো 2 নম্বর দাগের প্রশ্ন। এখানে কি বলা হয়েছে না 2 নম্বর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 2 নম্বর করে, 2 2 4 নম্বর দেওয়া আছে। তো 2 এর প্রথমে দেওয়া আছে কয়ের দাগে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। এখানে দেওয়া আছে 39 আর 65, তো 39 আর 65-র গসাগু নির্ণয় করতে হবে এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে হবে, ঠিক আছে। তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে কীভাবে গসাগু নির্ণয় করতে হয়? এখানে 39 টাকা দিতে হবে এখানে, আর 65 টাকা দিতে হবে, যেমন আমরা ভাগ করি, ঠিক আছে, 65টা মাঝখানে, তারপর এখানে ব্র্যাকেট দিতে হবে, এদিকে ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। এবার 65কে 39 দিয়ে ভাগ করবো, তো প্রথমে কত দিয়ে যাবে? 2 দিয়ে দিলে কিন্তু 65 বেশি হয়ে যাবে, সুতরাং 1 দিয়ে দিতে হবে, 39 1 39, এবং এখানে বিয়োগ চিহ্ন দিয়ে 6 থেকে 9 আর 5 মানে কি? উপরে 5 মানে 15 ধরতে হবে, তো 9 থেকে 15 থেকে 9 বাদ দিলে থাকবে কত? 6, সুতরাং এখানে হবে 6, হাতে 1 থাকবে, 3 আর 1 4 হবে, ঠিক আছে। 6 থেকে 4 বাদ দিলে 2 থাকে, সুতরাং এখানে হয়ে যাবে কত? 26 হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখুন এটা বিয়োগফল আমাদের 26 হয়ে গেল। এবার এই 39টা আমাদের এখানে আবার লিখতে হবে, এখানে লিখবো, লেখার পর এদিকে ব্র্যাকেট দেবো, এদিকে ব্র্যাকেট দিয়ে এবার 39কে এই 26 দিয়ে আমরা ভাগ করব। তো প্রথমে এখানেও 1 দিয়ে যাবে, ঠিক আছে, 1 দিয়ে দিলাম, 26 থেকে 26। এবার বিয়োগ করতে হবে, 9 থেকে 6 বাদ দিলে 3 থাকে, আর 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, সুতরাং এখানে হয়ে গেল কত? 13। এবার হচ্ছে আমাদের এই যে 26টা, এই 26টা এবার আমাদের এখানে লিখতে হবে, তারপর এখানে ব্র্যাকেট দিয়ে এবার 26কে 13 দিয়ে ভাগ করতে হবে। 13 দিয়ে 26কে ভাগ করলে হয় 13 দুগুণে 26, ঠিক আছে। এখানে বিয়োগ দিলাম, তো 26 মিলে গেল, সুতরাং এখানে আমাদের কত দিয়ে মিললো? সবার শেষে 13 দিয়ে মিলে গেল, ঠিক আছে, 13 দিয়ে কিন্তু আমাদের মিললো, সুতরাং এই 13টা হচ্ছে আমাদের গসাগু, ঠিক আছে। এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার গসাগু করার নিয়ম।
তাহলে আমরা উত্তর লিখবো নির্ণয় গসাগু হচ্ছে আমাদের 13। ওকে, এইভাবে কিন্তু এটা সমাধান করবে। ওকে, তো আমরা 2 এর কয়ের প্রশ্নের সমাধানটা কিন্তু করলাম। এরপর দেখো 2 এর ক্ষয়ের দাগে কি দেওয়া আছে, এখানে বলা হচ্ছে 60525, ঠিক আছে, দিনে কত বছর কত মাস কত দিন, ঠিক আছে। যেটা দিন দেওয়া আছে দিনটাকে বছর করতে হবে এবং মাস করতে হবে আর দিন করতে হবে, দিন তো আছেই, ঠিক আছে। তো দিনকে যদি আমরা বছর করি কিভাবে করব, 365 দিনে আমাদের কত হয়, 1 বছর হয়। তো 365 দিনে এটাকে 365 দিয়ে আমাদের এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে। তো 365 দিয়ে ভাগ করতে হবে, তো 60,525 ভাগ 365, ঠিক আছে। এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে আমাদের ভাগফল হচ্ছে 165 হবে এবং ভাগশেষ থাকবে 300। তো 300টা হচ্ছে আমাদের দিন আর 165টা হয়ে যাবে বছর, ঠিক আছে। তো ভাগটা কিন্তু তোমরা নিজেরা করে নেবে, ঠিক আছে। 165 হবে আর 300 দিন হবে। এবারে 300 দিন আছে, 300 দিনটা কিন্তু আমাদের এবার মাস করতে হবে। মাস মানে কি, 30 দিনে কি হয়, 1 মাস হয়। তো 30 দিয়ে 300কে ভাগ করতে হবে। তো 30 দিয়ে 300কে ভাগ করলে কত হয়, 10 হয়। 10 30 300 হয়, সুতরাং 10 মাস হয়। তো কোনো দিন কিন্তু আমাদের অবশিষ্ট থাকছে না, অর্থাৎ 165 বছর আর 10 মাস আমাদের উত্তর হবে, ঠিক আছে। আমরা উত্তর লিখবো অতএব 60,525 দিনে 165 বছর 10 মাস, ঠিক আছে, এভাবে উত্তর লিখবে। এটা হয়ে গেল ক্ষয়ের দাগের প্রশ্নের সমাধান। এরপর দেওয়া আছে গয়ের দাগে, দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 5 ও লসাগু দেওয়া আছে 60, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত। এখানে দুটি সংখ্যা দেওয়া, দুটি সংখ্যা যে কোনো দুটি সংখ্যা, সেই সংখ্যার গসাগু দেওয়া আছে 5, লসাগু হচ্ছে 60 এবং একটা সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত। তো আমাদের একটি সূত্র আছে যেটা আমরা লিখছি এখানে, আমরা জানি গসাগু ইন্টু লসাগু বা গসাগু গুণ লসাগু সমান সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ দুটি সংখ্যার গুণফল আর তাদের লসাগু আর গসাগুর গুণফল কিন্তু সমান সমান হয়ে যায়, ঠিক আছে। তো আমাদের এখানে গসাগু কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। তো গসাগু হচ্ছে 5 গুণ লসাগু হচ্ছে কত, 60 দেওয়া আছে। তো গুণ 60 লিখলাম, গসাগু গুণ লসাগু সমান সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। একটা সংখ্যা দেওয়া আছে কত, 15, তাহলে 15 গুণ অপর সংখ্যা হবে, ঠিক আছে, অপর সংখ্যা। এবার আমরা কি করব, 5 আর 60 যদি গুণ করি, 5 6 কত হয়, 30 হয়, আর একটা শূন্য আছে 6 এর পাশে, তো 300 হয়ে গেল। তো 300 গুণ 15, 300 সমান সমান 15 গুণ অপর সংখ্যা, ঠিক আছে। তাহলে অপর সংখ্যাটা কি হবে, অপর সংখ্যা হবে আমাদের 300 ভাগ 15 হয়ে যাবে, ঠিক আছে। তো 300কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি কত হবে, 15 দুগুণে 30 হয় আর একটা শূন্য 2 এর পাশে বসে যাবে, সুতরাং 20 হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের 20, অর্থাৎ অপর সংখ্যাটি হচ্ছে আমাদের 20 হবে, ঠিক আছে। আমরা উত্তর লিখবো অতএব অপর সংখ্যাটি হলো 20, ঠিক আছে। এইভাবে তোমরা সমাধানটি করবে গয়ের দাগের সমাধানটা, ঠিক আছে। এর পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর দাগে দেওয়া আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকে, প্রশ্নের মান 3 নম্বর, ঠিক আছে। 3 একে কি দেওয়া আছে, কয়ের দাগে দেওয়া আছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 60 বছর। এবার 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। তো বাবা আর ছেলের বর্তমান বয়স কত, 60 বছর। তাহলে 15 বছর পরে যে বাবার বয়স কত হবে, 15 বছর বেড়ে যাবে, ছেলের বয়সও 15 বছর বেড়ে যাবে, সুতরাং 15 15 30 হয়ে যাবে, আর 30 আর 60, তো কত হবে, 60 70 আছে 90 হয়ে যাবে। সুতরাং আমরা লিখবো 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 60 যোগ 15 যোগ 15, ঠিক আছে। 15 15 30 আর 60 কত হয়, 90 বছর। সুতরাং আমাদের উত্তর হচ্ছে 90 বছর হবে, ওকে। এরপর দেখো ক্ষয়ের দাগে কি দেওয়া আছে, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার খরচ, 7 মাসের খরচ চালান, ঠিক আছে। অর্থাৎ 6 মাসের যেটা আয় সেটাই হচ্ছে তার 7 মাসের খরচ, ঠিক আছে। এবার বলা হচ্ছে তার মাসিক খরচ হচ্ছে 12,270 টাকা হলে তার 6 মাসের আয় কত। ওকে, তার 1 মাসের খরচ এখানে দেওয়া আছে। তো আমরা এখানে কি লিখবো, না দেবব্রত বাবুর 1 মাসের খরচ হচ্ছে কত দেওয়া আছে, 12,270 টাকা। তাহলে তার 7 মাসের খরচ কত হবে সেটা আমরা নির্ণয় করব, ঠিক আছে। অতএব দেবব্রত বাবুর 7 মাসের খরচ হচ্ছে 12,270 গুণ হচ্ছে 7 হবে, 7 দিয়ে গুণ করতে হবে। সুতরাং 12,270 একে 7 দিয়ে গুণ করবে, গুণফল হচ্ছে 85,890 হবে, ঠিক আছে। গুণফলটা নিজেরা করে নেবে, ওকে। এটা হচ্ছে তার 7 মাসের খরচ। তো এখানে কি বলা হয়েছে, তার 7 মাসের যেটা খরচ সেটা হচ্ছে তার 6 মাসের আয়। তাহলে কি হবে, তার এই যে টাকাটা 85,890 এটাই হচ্ছে তার 6 মাসের কি আয়, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, অতএব দেবব্রত বাবুর 6 মাসের আয় হচ্ছে 85,890 টাকা। এটাই আমাদের উত্তর চেয়েছে, ঠিক আছে। তার 6 মাসের আয় কত, তো লিখলাম এটা। যদি বলা হতো তার 1 মাসের আয় কত, তাহলে আমাদের এই 85,890কে আবার 6 দিয়ে ভাগ করতে হতো, ঠিক আছে। ভাগফল যেটা হতো সেটা হচ্ছে তার 1 মাসের আয় হতো, কিন্তু এখানে আমাদের 6 মাসের করতে বলা হয়েছে, তো এখানে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবং আমরা শেষে উত্তর লিখবো অতএব দেবব্রত বাবুর 6 মাসের আয় হচ্ছে 85,890 টাকা, ঠিক আছে। তো দেখো এটা আমরা করলাম 3 ক্ষয়ের দাগের প্রশ্নের উত্তর। দুটো এখানে 3টি, এখানে তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। 2টি দেওয়া আছে, ঠিক আছে, 3টি দেওয়া আছে এখানে, ঠিক আছে। আরও একটি প্রশ্ন
এখানে দুটি দেওয়া আছে, দুটির মধ্যে একটি লিখতে হবে, ঠিক আছে? তোমরা যে কোনো একটি করবে। এবার দেখো আমরা সেট 2 এর একটি প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো দেখে নেব। তো দেখো কি দেওয়া আছে, নাম্বার 1 এ এখানে বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানেও হচ্ছে প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর, ঠিক আছে? 3টি প্রশ্নের উত্তর এখান থেকে করতে হবে। এখানে তোমাদের বেশি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো 3টি করতে হবে। পরের দাগে কি দেওয়া আছে, অঙ্কে লেখো 52,029। তো 52,029 টাকা তোমাদের অঙ্কে লিখতে হবে, ঠিক আছে? 52,000 তোমরা যদি 52,029 লিখতে না পারো তাহলে কি করবে, একক দশক আগে লিখে নেবে, ঠিক আছে? যেমন এটা হচ্ছে দেখো একক, তারপর হচ্ছে দশক, তারপর লিখবে শতক, ঠিক আছে? তারপর হচ্ছে হাজার, তারপর কি হবে অযুত হবে, ঠিক আছে? হাজারের পরে কি হাজার আগে হয় অযুত, ঠিক আছে? তো আমরা অযুত পর্যন্ত লিখলাম। তো এখানে বলা হয় যে 52,000, তো 52,000 মানে এখানে হবে 52,000, ঠিক আছে? এই অযুত আর হাজার দুটো নিয়ে 52, আর হচ্ছে 29 কোথায় হবে, 2 10 না 29 সবার শেষে হবে, আর মাঝখানে শতকের ঘরটা ফাঁকা থাকছে, তো এখানে হবে আমাদের শূন্য হবে। তো 52 পরে শূন্য হবে একটা, তারপর 29 হবে, ঠিক আছে? সুতরাং আমরা লিখবো এই যে 52 0 29, এটা হচ্ছে 52,029, ঠিক আছে? এভাবে কিন্তু লিখবে। এর দাগে কি দেওয়া আছে এখানে, গ্রেটার দেন বা লেস দেন, এটাকে বলা হয় গ্রেটার দেন, এটাকে বলা হয় লেস দেন, ঠিক আছে? চিহ্ন বসাতে হবে, যেটা অর্থাৎ যেটা বড় হবে সেই দিকে আমাদের এই মুখটা হবে, ঠিক আছে? আর যেটা ছোট হবে সেই দিকে এই অংশটা হবে। এখানে বড় কোনটা, এখানে 3টে 4টে 5টা সংখ্যা আছে এখানে, এখানে কটা হচ্ছে 4টে সংখ্যা আছে, বড় হচ্ছে এই সংখ্যাটা বড়, সুতরাং আমাদের এটা এরকম হবে, গ্রেটার দেন চিহ্নটা হবে, ঠিক আছে? সুতরাং উত্তর লিখবো আমরা, এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? এটা হবে। এরপর হচ্ছে গয়ের দাগে এখানে দেওয়া হচ্ছে 8 1 3 5 0, এই অঙ্কের এক অঙ্কের এখানে দেওয়া হচ্ছে এক অঙ্কের এই 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো, ঠিক আছে? অর্থাৎ এখানে যে এই যে অঙ্কগুলো দেওয়া আছে, ঠিক আছে, এগুলোর সাহায্যে আমাদের একটি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। এখানে 5টি অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ সব থেকে ছোট একটা সংখ্যা তৈরি করতে হবে। এখানে আমরা কি লিখবো, প্রথমে 1 লিখবো, প্রথমে 0 লিখলে কিন্তু বাইরে 0 দাম থাকে না, তো প্রথমে লিখতে হবে 1, তারপর 0 দেবো, তারপরে হবে 3, তারপর হচ্ছে 5, তারপরে 8, অর্থাৎ ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে দিতে হবে। তো এটাই হয়ে যাবে আমাদের সব থেকে ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে? এরপর ঘয়ের দায়ে কি দেওয়া আছে, 11 ভাগ 1000 দেওয়া আছে সমান সমান কত। তো 11কে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তো 11কে যদি তোমরা 1000 দিয়ে ভাগ করে কি হবে, ঠিক আছে? 11কে আমাদের কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000টা আমাদের হবে এখানে, ঠিক আছে? তারপর প্রথমে দশমিক দিয়ে আমাদের এখানে আর শূন্য নিতে হবে, তো হবে না, তো এখানে দশমিক পর একটা শূন্য দিয়ে আবার একটা শূন্য দিতে হবে। তো প্রথমে যাবে দিয়ে, ঠিক আছে, দিয়ে কি হবে, এখানে হবে 1000 হবে, তারপরে আবার 1 নেমে যাবে, আবার এখানে 3টে শূন্য দুটো শূন্য হবে, আর এখানে একটা শূন্য নিতে হবে, এখানে আবার 1 দিতে হবে, ঠিক আছে? 1 হবে। সুতরাং আমাদের এখানে উত্তর হবে 0.011 হবে উত্তর, ঠিক আছে? 0.011 হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে 3টে শূন্য আছে, তার মানে হচ্ছে দশমিকের পর আমাদের এখানে 3টে সংখ্যা থাকতে হবে, ঠিক আছে? 11 আছে, তো দশমিক পর শূন্য দিয়ে একটা 11 হবে, এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। নেক্সট প্রশ্নগুলো দেখো, অঙ্কন দাগে কি দেওয়া আছে, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এখানে দেওয়া আছে 0.007, আর এখানে দেওয়া আছে 7.07। এর মধ্যে কোনটি ছোট, এর মধ্যে ছোট কোনটা, ছোট হচ্ছে কি, এখানে দশমিকের আগে কি সংখ্যা দেবে, শূন্য আছে, আর এখানে দশমিকের আগে কি দেওয়া আছে, 7 আছে। এখানে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে বড় এবং এটা হচ্ছে ছোট, তাহলে আমরা উত্তর লিখবো যে 0.007, এটা হচ্ছে আমাদের ছোট সংখ্যা, এটা হচ্ছে আমাদের উত্তর হবে, ঠিক আছে? নেক্সট চয়ের দায় কি দেওয়া আছে, লসাগু কথার পূর্ণ রূপ লেখো। তো লসাগুর কথার পূর্ণ রূপ কি না, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে? আর গসাগুর কথার পূর্ণ রূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? তো এখানে তোমাদের টোটাল 5টি প্রশ্ন দেওয়া আছে, 6টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো 3টি তোমাদের করতে হবে, ঠিক আছে? তোমরা 6টি প্রশ্নের উত্তর কিন্তু সমাধান এখানে করলাম। এরপর দেখো 2 নম্বর দাগে কি প্রশ্ন দেওয়া আছে, 2 নম্বর দাগে বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান 2 করে 2 দুগুণে 4 নম্বর দেওয়া আছে। তো প্রথমে কি দেওয়া আছে, কয়ের দাগে স্থানীয় মানে বিস্তার করো বলা হচ্ছে, ঠিক আছে? এখানে দেওয়া আছে 45,000 কত 23, এটাকে স্থানীয় মানে বিস্তার করো। তো প্রথমে বড় সংখ্যা দেওয়া আছে, 4টে শূন্য দেওয়া আছে, তো 4টে সংখ্যা আছে, তো 4-এর পরে 1 2 3 4টে শূন্য হবে। এরপর 5-এর পরে কটা আছে, 3টে শূন্য সংখ্যা আছে, তো 5-এর পরে 3টে শূন্য হবে, আর মাঝে এগুলো যোগ চিহ্ন দেবে, ঠিক আছে? এরপর শূন্য দেওয়া আছে, তো আমরা কি করলাম, যোগ চিহ্ন দিয়ে 3টি শূন্য এখানে লিখে দিলাম, ঠিক আছে? শূন্যর পরে দুটো সংখ্যা আছে, তাই 3 শূন্যর পরে আরো দুটো শূন্য বসালাম। এরপর 2-এর পরে একটা সংখ্যা আছে, তো একটা শূন্য হবে। এরপর 3, তো যোগ দিয়ে 3 লিখলাম। এভাবে কিন্তু স্থানীয় মানে আমরা এটাকে বিস্তার করে লিখে দিলাম, ঠিক আছে? এর কি দেওয়া আছে, একটি মোটর বাইকের দাম হচ্ছে 80,525 টাকা। দুটি মোটর বাইকের দাম কত? তো কি হবে, দুটি মোটর বাইকের দাম বেশি হবে, অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হবে। আমরা লিখবো দুটি মোটর বাইকের দাম হচ্ছে 80,525 গুণ 2। তো গুণ করলে কি হবে, আমাদের 5 দিয়ে এটাকে যদি 2 দিয়ে গুণ করি কি হবে, 5 2 10 হয়, 10-এর শূন্য হবে, হাতে 1 থাকে। তো
তো আবার কি হবে 2 দুগুণে 4 আর একে 5, ঠিক আছে 5 হয়ে গেল। এবার কি হবে এই 5 দুগুণে 10 এর 0, এখানে 0 হবে, হাতে থাকে 1, এবার 2 0 0 1 হবে, আর শেষে 8 দুগুণে 16 হবে, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের উত্তর 16,000 1,61,050। এটা হয়ে যাবে দুটি মোটর বাইকের দাম। নেক্সট গয়ের দাগে বিয়োগ করো। এখানে দুটি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যা থেকে আমাদের এই সংখ্যাটিকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো বিয়োগটা তোমরা নিচে নিজেরা করে নেবে। বিয়োগফলটা হচ্ছে আমাদের 10,309 হবে, ঠিক আছে। বিয়োগটা তোমরা কি করে নিচে নিচে লিখে করবে, ঠিক আছে। যেমন হচ্ছে এটা কত হচ্ছে 89,000, তারপর হচ্ছে 725, ঠিক আছে, এইভাবে লিখবে। তার যে কি দেওয়া আছে 6 দেওয়া আছে, 6 হবে, তারপরে 1, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে কি দেওয়া আছে 9, তারপরে হচ্ছে 7। তো এইভাবে তোমরা এটা বিয়োগ করবে, ঠিক আছে। এখানে কি হবে 15 ওপরে 5 আছে, মানে 15 ধরতে হবে। তো 15 থেকে 6 বাদ দিলে হয় 9, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 দিয়ে মিলে গিয়ে 0 হবে। আর এখানে 7 থেকে 4 বিয়োগ করলে 3 হয়, এখানে 9 9 মিলে গিয়ে 0 হবে, 8 থেকে 7 বাদ দিলে 1 থাকে। সুতরাং 10,309 এটা হচ্ছে আমাদের বিয়োগফল হবে, ঠিক আছে। এরপর দেখো পরের অঙ্ক কি দেওয়া আছে। নেক্সট হচ্ছে 3 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর দেওয়া আছে, ঠিক আছে। প্রথমে কয়ের দাগে দেওয়া আছে রহিম চাচা তার 3 মাসের আয় দিয়ে 4 মাসের সংসার খরচ করেন। তার মাসিক আয় হচ্ছে 14,250 টাকা হলে রহিম চাচার মাসিক খরচ কত। তো আমাদের এখানে দেওয়া কি দেওয়া আছে না, রহিম চাচার 1 মাসের আয় দেওয়া আছে 14,250 টাকা। এখানে মাসিক আয়টা দেওয়া আছে, মানে 1 মাসের আয় হচ্ছে 14,250 টাকা। তাহলে রহিম চাচার আমরা লিখবো যে রহিম চাচার 3 মাসের আয় কত। এখানে 3 মাসের আয় দিয়েছে 4 মাসের সংসার খরচ করে, ঠিক আছে। 1 মাসের আয় দেওয়া আছে 14,250 টাকা, তাহলে 3 মাসের আয় হবে এটা গুণ 3, ঠিক আছে। 14,250 গুণ 3, এবার গুণ করবে। গুণফল কত হবে যে 3 0, এখানে 0 হবে, আর 3 5 15 5 হবে, হাতে 1 থাকবে, তারপর 3 দুগুণ 6 এর আগে 7 হবে, তারপর 3 4 12, 2 হবে, হাতে 1, 3 একে 3 আর একে এখানে 4 হয়ে গেল, ঠিক আছে। এটা হয়ে গেল 42,750 টাকা। এটা হচ্ছে তার 3 মাসের আয়। এবার এখানে কি বলা হয়েছে 3 মাসের আয় দিয়ে 4 মাসের খরচ করেন। তো 3 মাসের যেটা আয় সেটাই হচ্ছে তার 4 মাসের খরচ। তাহলে আমরা কি লিখবো না, সুতরাং রহিম চাচার 4 মাসের সংসার খরচ হচ্ছে 42,750 টাকা। এই টাকাটাই হচ্ছে তার 4 মাসের সংসার খরচ। এবার বলা হয়েছে রহিম চাচার মাসিক খরচ কত, মানে 1 মাসের খরচ কত। এটা হচ্ছে তার 4 মাসের খরচ। তাহলে 1 মাসের খরচ কি হবে, এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তোমরা লিখবো অতএব রহিম চাচার 1 মাসের সংসার খরচ হচ্ছে 42,750 ভাগ 4। এটাকে ভাগ করতে হবে, ভাগফল হচ্ছে 10,687.50 টাকা, ঠিক আছে। 10,687.50 টাকা, এটা হচ্ছে আমাদের ভাগফল হবে, ঠিক আছে। ভাগটা তোমরা নিজেরা করে দেখে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে রহিম চাচার 1 মাসের খরচ, সংসার খরচ, ঠিক আছে। এরপর দেখো 3 এর ক্ষয়ের দাগে কি দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 1035। একটি সংখ্যা 23 হলে অপর সংখ্যাটি কত, ঠিক আছে। তোমরা কি করবো যে অপর সংখ্যাটি হবে, দুটি সংখ্যার গুণফল হচ্ছে এটা এবং একটা সংখ্যা দেওয়া আছে। তো অপর সংখ্যাটি পেতে গেলে আমাদের কি করতে হবে, এই দুটি সংখ্যার গুণফল দিয়ে অপর সংখ্যাটি দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এখানে আমাদের ভাগফল হচ্ছে হবে কত 45, ঠিক আছে। ভাগটা তোমরা নিজেরা করে দেখে নেবে, ঠিক আছে। তো ভাগটা আমি তোমাদের এখানে একবার করে দিচ্ছি। দেখো এখানে তোমরা কি করবে, এই যে 23 দিয়ে 1000 হচ্ছে 35, ঠিক আছে। এটাকে ভাগ করতে হবে। তো প্রথমে আমাদের কত দিয়ে যাবে, 4 দিয়ে দিতে হবে, ঠিক আছে। প্রথমে 4 দিয়ে যাবে। তো 3 4 12, 2 হাতে 1 থাকবে, আর 4 দুগুণে 8 আর 1 হচ্ছে 9 হবে, ঠিক আছে। তো এখানে বসবে 9। এবার বিয়োগ করলে 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, আর 9 আর 10 1 এ 10, তো 11 হয়ে গেল, আর 1 একে মিলে যাবে। তারপর কত হচ্ছে 5টা আমাদের নাম মেটাবে, ঠিক আছে। এবার যাবে 5 দিয়ে। তো 3 5 15 5, হাতে 1 থাকে, আর 5 দুগুণে 10 আর 1 11, ঠিক আছে। তো মিলে যাচ্ছে এখানে, ঠিক আছে, মিলে গেল। তো সুতরাং 45 হচ্ছে আমাদের উত্তর, এটা হবে আমাদের উত্তর, ঠিক আছে। অর্থাৎ অপর সংখ্যাটি হবে 45, ঠিক আছে। নেক্সট দেখো গয়ের দাগে তিনটি সংখ্যার 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15 সেকেন্ড, 20 সেকেন্ড ও 25 সেকেন্ড অন্তর বাজে, ঠিক আছে। একবার একসঙ্গে বাজার পর আবার তারা 15 সেকেন্ড, 20 সেকেন্ড আর 25 সেকেন্ড অন্তর অন্তর বাজে, ঠিক আছে। এবার কতক্ষণ পর তারা আবার একসঙ্গে বাজবে, ঠিক আছে। এটা করার জন্য আমাদের কি করতে হবে, এই 15 20 আর 25 এই তিনটের লসাগু নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে 15 20 আর 25 এর লসাগু কিভাবে করবে, এইভাবে লিখবে। এখানে লিখবে 15, তারপর হচ্ছে কত 20 আর হচ্ছে 25, ঠিক আছে। এটার লসাগু নির্ণয় করতে হবে। তো লসাগু করতে গেলে প্রথমে আমাদের কি করতে হয়, এখানে সবগুলোকে যেন মিলে যায় সেরকম সংখ্যা দিতে হবে। তো 5 দিয়ে কিন্তু সবগুলোকে মিলে যাবে। তো 3 5 হয় 15, 4 5 হয় 20, 5 5 হয় 25, ঠিক আছে। তো এই 3 4 আর 5 এদের কিন্তু আর ভাগ করা যাবে না। এবার কি করতে হবে আমাদের, এই 5 3 4 আর 5 এই সবগুলোকে গুণ করতে হবে। তো 3 5 কত হয় 15 হয়,
4 15 60 হয়, তো 60 আর এই 5 আছে, 60 আর 5 যদি আমরা গুণ করি কত হবে, 60 আর 5 5 6 30, আর 60 এর পাশে একটা শূন্য আছে, সুতরাং 300 হবে, অর্থাৎ আমাদের লসাগু হবে 300। ঠিক আছে, অর্থাৎ 300টা হচ্ছে আমাদের সেকেন্ড, এখানে সেকেন্ড দেওয়া আছে। এবার আমরা কি করব, 300 সেকেন্ড সমান সমান সেকেন্ডকে আমরা মিনিট করব, মিনিট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো 60 দিয়ে ভাগ করলে কত হবে, 5 হবে, যে 5 6 30 আর একটা শূন্য, সুতরাং 5 মিনিট হয়ে গেল। ঠিক আছে, আমরা উত্তর লিখবো এখানে, অতএব ঘন্টাগুলি আবার 5 মিনিট পর একসঙ্গে বাজবে। ঠিক আছে, প্রথমে একসঙ্গে বাজার পর আবার তারা 5 মিনিট পর একসঙ্গে ঘন্টাগুলো বাজবে। এটা হচ্ছে এই অপশন তোমাদের গয়ের দাগের অঙ্কের কিন্তু সমাধান। ঠিক আছে, তো এখানে তোমাদের 3টি অঙ্ক দেওয়া আছে, যে কোনো একটি করতে হবে। ঠিক আছে, আমরা সব অঙ্কগুলির সমাধান কিন্তু করে দিলাম। তো প্রতিটি অঙ্কের সমাধান তোমরা খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। সেটাই ছিল তোমাদের ক্লাস 5 এর গণিত বিষয়ের আমরা এখানে সিলেবাস, নাম্বার বিভাজন এবং দুটি প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, আর যদি তোমরা এর পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে তোমরা সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করবে, সেখানে ভিডিও এবং পিডিএফ পাশাপাশি কিন্তু সবকিছু দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো এবং পিডিএফগুলো কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।